সেই ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন বীমা শিল্পে একটানা একেএম পারভেজ সাজ্জাদ স্যার। তার বীমা শিল্পে অগণিত বীমা কর্মীদের নিয়োগ দিয়েছেন এবং সফলতার সাক্ষী রেখে আজকের এই অবস্থান তিনি ধরে রেখেছেন। একটি বাংলাদেশের সুনামধন্য বীমা কোম্পানিতে সিনিয়র ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যারের রয়েছে বর্তমানে অগণিত কর্মী। যে কারণে স্যারের কাছে এবার জানতে চাইবো যে স্যার অধিক কর্মী নিয়োগের উপায় সম্পর্কে আপনি আলোচনা করবেন, যাতে আপনার কথা থেকে অনুপ্রাণিত হয়ে আপনার সংগঠন সহ বাংলাদেশের সকল বীমা কোম্পানির সকল কর্মী কর্মকর্তারা অনেক বেশি বেশি কর্মী নিয়োগ দিতে পারে। স্যার ধন্যবাদ মাহমুদ সাহেব, এবং আমাদের হোসাইন ভালো বলেছে, দুজনেই ভালো বলেন। তো মূলত বীমা কর্মী নিয়োগ করার কৌশল, প্রশ্ন হলো এটা। এখন প্রশ্ন হলো যে নিয়োগ করবে তার ভূমিকাটা কি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাই যে আপনি যদি বীমা পেশায় কাজ করেন, প্রথমে আপনাকে অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। যেমন আমরা আজকে বলি ইন্স্যুরেন্স ট্রেনিং মিন্স মাহমুদ ইন্স্যুরেন্স, তাইলে মাহমুদ নিজেকে কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে আমি মনে করি। আনডাউটলি ও আমাকে এই জায়গায় ইনভাইট করেছে, এই জন্য ওর প্রশংসা করছি না, কিন্তু ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবং আমি যেটা বুঝি যে খুব প্রাঞ্জল ভাষায় আমাদের মাহমুদ কিন্তু ট্রেনিং দেয়। তো দুইজনকে সাহেব বলা দরকার, সাহেব বললে আমি আন্তরিকতা পাচ্ছি না, নাম ধরেই বললাম আর কি। ঠিক আছে, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। এখন হলো যে আপনি যে প্রশিক্ষণ দিবেন, আপনি কি সমাজের বুকে নিজেকে, আপনি কর্মী নিয়োগ করবেন, আপনি কি সমাজের বুকে নিজেকে অ্যাজ এ ইন্স্যুরেন্স ম্যান হিসেবে ব্র্যান্ডিং করতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সোশ্যালি ব্র্যান্ডেড না হন, নো ওয়ান উইল হিয়ার ইউ, আপনাকে কেউ শুনবে না। বীমা মানেই যদি আপনি এই কথাটা যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে সমাজের লোক যদি বীমা মানেই আপনাকে দেখাইতে না পারে, বীমা মানেই অমুক, বীমা মানেই মিস্টার হোসাইন, বীমা মানেই মাহমুদ, এই বিষয়গুলোকে যদি নিজের মধ্যে ধারণ না করতে পারেন, তাহলে আপনি তো এক্সাম্পল হিসেবে তৈরি হবেন না। আর যেই ব্যক্তি সমাজে এক্সাম্পল নয়, তার ডাকে কোনো মানুষ আসে না, এটা বুঝতে হবে। আমরা একটা সহজ কথায় বলি যে আমি যদি মনে করি যে আমি একটা বড় রকমের একটা কি বলে একটা মামলা লড়তে হবে, এবং যেটার মধ্যে ইন্টারন্যাশনাল পার্টিস গুলো ইনভলভ আছে, আমি প্রথমেই চিন্তা করবো ইন্টারন্যাশনাল ল এই বিষয়টা নিয়ে তাইলে আলাপ করতে গেলে তো ডক্টর কামাল হোসেনকে নিতে পারলে ভালো হয়, ডক্টর জহিরকে নিতে পারলে ভালো হয়। আচ্ছা, কিংবা আমি আপনার লিভারের ডাক্তার দেখাবো, আমার লিভারের সমস্যা আছে, আমি চিন্তা করি তাইলে মবিন খান সাহেবকে দেখাই। অর্থাৎ ওনারা কিন্তু ওনাদের পেশায় ওনারা ওনাদেরকে ব্র্যান্ডিং করতে পেরেছেন। আপনাকে অ্যাজ ইফ আপনাকে একজন, যেমন আইন অঙ্গ মানে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমরুল ইসলাম, ডক্টর শাহদিন মালিক, এই যে নামগুলা বলছি, ডক্টর জহির, লিভার চিকিৎসা মানে এম এ মবিন খান, তাই না, শিশু বিশেষজ্ঞ মানে এম আর খান, মানে এই বিষয়গুলোকে আপনাকে ওদের মতন হতে হবে বীমা পেশায়। যে বীমা পেশা মানেই মিস্টার হোসাইন, তার কাছে যেতে হবে। ইন্স্যুরেন্স মানেই হোসাইন, ইন্স্যুরেন্স মানেই মাহমুদ। এই ব্র্যান্ডিংটা সোশ্যালি যদি করতে পারেন, তাহলে আপনি যাকেই বীমা পেশায় আসতে বলবেন, কেউ আপনার দাওয়াত ফেলবে না। এইগুলো একটা, তাহলে নিজেকে ব্র্যান্ডিং করা খুব জরুরি। হ্যাঁ, বেশি বেশি বীমা পেশায় লোক ইনভাইটেশনের ক্ষেত্রে। এখন বিষয় হইল যে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন, ব্র্যান্ডিং করতে গেলে কি লাগবে? আপনার অনেকগুলো সোশ্যাল ইনক্লুশন লাগবে। সোশ্যাল ইনক্লুশনটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে অনেক ধরনের চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, আপনার লায়ন্স আছে, অ্যাপেক্স আছে, রোটারি আছে, এগুলাই আপনি একজন ইন্স্যুরেন্স ম্যান হিসেবে নিজেকে ইনভলভ করতে পারেন। আপনার জন্য সোশ্যাল ইনক্লুশনের ভালো অ্যাভিনিউ গুলো আপনার অনেক, আপনার কি বলে, গভর্নমেন্টের উপকূল বেষ্টনী কর্মসূচি আছে, এনজিও আছে। তারপর আপনি যেই সালে মেট্রিক পাস করেছেন সেই সালেরও দেখবেন একটা অ্যাসোসিয়েশন আছে, সেইখানে 10,000 1 লাখ ছাত্রছাত্রী আছে। অর্থাৎ আপনাকে
আপনি রিক্রুটমেন্ট তো ঘরে বসে থাকলে কেউ আসবে না, আপনার সোশ্যাল ইনক্লুশনটা বাড়াতে হবে। ইনক্লুশন বাড়াতে হলে আপনাকে এই ধরনের সোশ্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন গুলাতে আপনাকে ভূমিকা রাখতে হবে। সেখানেও একজন ইন্স্যুরেন্সম্যানকে ওই সংগঠনগুলোকে পরিচালিত করার মতন ওই সংগঠনের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হবে। তখন দেখবেন যে আপনার কিন্তু সোশ্যাল ইনক্লুশন বেড়ে যাচ্ছে, প্রচুর মানুষের সাথে আপনার পরিচিতি বাড়বে এবং সমাজের বুকে আপনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হবেন। এবং আরেকটা জিনিস, যে বেশি এজেন্ট রিক্রুট করতে গেলে আমি যেমন বলেছি আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। আপনি ইন্স্যুরেন্স পেশায় সফল কিনা, আপনি ইন্স্যুরেন্স পেশায় সফল কিনা এইটা খুব ইম্পর্টেন্ট আপনি আরেকজন ব্যক্তিকে সফলতার দাওয়াত দেওয়ার জন্য। ইফ ইউ বিকাম ফেইলিওর, nobody will hear you, nobody salutes the setting sun, অস্তগামী সূর্যকে কেউ সম্মান করে না। অতএব আপনাকে বিমা পেশায় নিজেকে আগে একজন সফল ব্যক্তি তৈরি করতে হবে বাই ইনভলভিং ইউরসেলফ ইন এ ডিফারেন্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস। তাহলে আপনি ওই সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আপনি প্রচুর এজেন্ট পাবেন। এইগুলো একটা আপনার ব্যক্তিগত দিক। আরেকটা হচ্ছে যে কোম্পানি সমূহ কিভাবে আপনার এই বেশি বেশি এজেন্ট রিক্রুটমেন্ট করতে পারে, এইটা কোম্পানিগুলোর একটা দায়িত্ব আছে। সেটা হলো কিরকম, কোম্পানিগুলো যে তার পণ্যের প্রচার প্রসারের স্বার্থে বিভিন্ন ওয়েভেনিয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, তার লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে পজিটিভ ধ্যান ধারণার প্রচারের মাধ্যমে বিভিন্ন সেমিনার করতে পারেন। এই কাজগুলো করে সমাজের যেই বেকার যে শ্রেণী আছে, আমরা একটা ইউনিভার্সিটির কাছে বলতে পারি, একটা চিঠি দিয়ে কোম্পানিগুলো বলতে পারে যে আপনাদের এই ব্যাচে যেই কজন আউট হয়েছেন, যে কজন বের হয়ে গেছেন, এদেরকে আমাদের প্রতিষ্ঠানে একদিন দাওয়াত, আমরা তাদের সাথে বা আপনাদের ওইখানে আমরা একটা সেমিনার করতে চাই, আমরা বীমা বিষয়ে আলাপ আলোচনা করব। আমরা একটি কি বলে স্কুলে বিভিন্ন ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে আমরা সেখানে যে গার্ডিয়ানদের সাথে কোম্পানির উদ্যোগে আমরা সেখানে একটা ডিসকাশন সেশন করতে পারি। এগুলো আমরা পারি যদি কোম্পানিগুলো এগিয়ে আসে, কারণ এই কাজগুলাতে একজন ইন্ডিভিজুয়াল পারবে না, কারণ এটার মধ্যে কস্ট ইনভলভমেন্ট আছে। এগুলো যে স্টাইলে করতে হবে, যে স্ট্র্যাটেজি নিয়ে করতে হবে, যে টেকনিক নিয়ে করতে হবে, সেইখানে যে কস্ট ইনভলভমেন্ট একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে অনেক সময় এই কাজগুলো করা সম্ভব হয় না। সে হয়তো একটা দুইটা লোককে ট্রেনিং দিতে পারবে বা ইনভাইট করতে পারবে, কিন্তু ফার্স্ট পিপলকে যদি ইনভলভ করাতে হয়, আপনি 200 লোক নিয়ে আপনারা সেমিনার করেন, আপনার বীমা সম্পর্কে পজিটিভ ধ্যান ধারণা প্রচার করেন, দেখবেন সেখান থেকে আপনি 20টা কর্মী পেয়ে যাবেন। কিন্তু সেইখানে তো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে কোম্পানিগুলোকে। যদি তারা শুধুমাত্র এই খাতে, আমি অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে আমি অনেক কোম্পানির ব্যালেন্স শিট দেখেছি, আলাদা করে ট্রেনিং খাতে কারো কোনো বাজেট বরাদ্দ নাই, কারো খরচ হয়েছে হেডই নাই। ব্যালেন্স শিটে দেখেছি, যারা শেয়ার মার্কেটে গেছে তাদেরটাও দেখেছি, যারা শেয়ার মার্কেটে তাদেরও দেখেছি ব্যালেন্স শিট। ট্রেডিং খাতে কত খরচ করছেন এমন কোনো আমি হেড পাইনি, অ্যাকাউন্ট হেড। তাহলে আমি একটা মসজিদ করলাম, কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার জন্য মাইক কেনার টাকা খরচ করলাম না, আমার মসজিদে কি মুসল্লি আসবে? এই দুঃখজনক হলেও সত্যি যে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, ইন্ডাস্ট্রির সবাই আমরা ব্যবসা চাই, কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দরকার, শুধুমাত্র ওই 25 বছরের আমার মতন এক্সপিরিয়েন্স লোক নিলেই হবে না। কোম্পানির অ্যাজ ইফ তার ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট এই ক্ষেত্রে আলাদা ডিপার্টমেন্ট করা দরকার, এই জন্য আলাদা ট্রেনার রাখা দরকার, এই জন্য তার বছরের শুরুতেই একটি বরাদ্দ রাখা দরকার যে আমি এই পরিমাণ টাকা এই খাতে খরচ করতে চাই। প্রয়োজনে বছরের শুরুতেই পরিকল্পনা করে যে আমি কতগুলো নতুন লোককে, কতগুলো নিউ জেনারেশন, কতগুলো স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের আমি এইভাবে সার্কেল করে করে, বা আমি রোটারি ক্লাব, অ্যাপেক্সিয়ান ক্লাব, লায়ন্স ক্লাবের 50 জন অর্গানাইজেশনকে আমি একদিন ডিনার পার্টি দেব। ডিনার পার্টি কেন? যে আমি তাদের কাছে বীমা সম্পর্কে পজিটিভ ধ্যান ধারণার প্রসার করব সেমিনার ওয়েবিনারের মাধ্যমে। তার মাধ্যমে আমি 200 লোককে যদি এইটা করতে পারি, আমি 20টা 50টা লোক বেরোয় আসবে এবং তারা হবে ইনফ্লুয়েন্সিয়াল লোক। আর একটা জিনিস, সেটা সমস্যা যে আমরা নিয়োগ করতে চাই, একটা জিনিস মনে রাখতে হবে, ইন্স্যুরেন্স ইজ এ রয়্যাল প্রফেশন। এখানে
আপনি কোন নিডি পার্সনকে নিয়োগ করলে তাকে দিয়ে আপনি বীমা মার্কেটিং করাতে পারবেন না। এটাকে যাকে নিবেন, যাকে দাওয়াত দিবেন, কারণ তার তো কি লাগবে, তার সোশ্যাল একটা ভ্যালু লাগবে। আপনি মনে রাখবেন, আমি দেখেছি দীর্ঘদিন, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যে আপনি যদি একটা লোককে 1 লাখ টাকা প্রিমিয়াম রাখতে বলেন বীমা কোম্পানিতে, উনি কোম্পানি কিন্তু আমাদের দেশে গ্রাহকরা অত এডুকেটেড না, আমরা নিজেরাই তো অর্ধশিক্ষিত, আমাদের গ্রাহক আর শিক্ষিত হবে কোত্থেকে? তো যেটা হচ্ছে যে তারা বুঝে শুনে বীমাটা করে না। তারা কি করে যে আমি পারভেজ সাজ্জাদ একটা লোককে বললাম আপনি আমাকে বছরে 1 লাখ টাকা প্রিমিয়াম দেন। এখন আমি তো একটা রাস্তার লোককে ধরে বলি না, যাকে বলি হি ইজ ভেরি নোন টু মি, হি ইজ ভেরি ক্লোজ টু মি ইন এনি সেন্স। এখন হচ্ছে যে এই যে 1 লাখ টাকা তাকে প্রিমিয়াম দিতে গেলাম, ওই লোক কিন্তু জাজ করে কি জানেন, যে আমার ব্যক্তিত্ব, আমার সততা, আমার সোশ্যাল ইনভলভমেন্ট, আমার প্রফেশনাল কমিটমেন্ট, আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার ড্রেস আপ, আমার চালচলন, আমার ম্যানার, আমার বিনয়, এই সবকিছুর মূল্য যদি ওই 1 লাখ টাকা প্রিমিয়ামকে ছাড়িয়ে যেতে পারে, তাহলেই একজন গ্রাহক ওই 1 লাখ টাকা আপনার কোম্পানিতে রাখবে। অর্থাৎ আপনি কত টাকার বীমা বিক্রি করবেন, তত পরিমাণ ভ্যালু আপনি ধারণ করেন কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওই গ্রাহক যদি মনে করে যে না এই হোসাইনের কাছে 1 লাখ টাকা দিব, নিজেরই তো অবস্থা খারাপ, ওর তো 1 লাখ টাকার অবস্থানই নাই সোসাইটিতে, তাইলে হোসাইন ওই 300 টাকার ডিপিএস পর্যন্তই যাবে। তো সো দ্যাট আপনাকে যদি বেশি বেশি রিক্রুটমেন্ট করতে হয়, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু মেক ইউরসেলফ অ্যাজ এ ব্র্যান্ড অফ ইন্স্যুরেন্স ম্যান। যখন আপনি এটা এস্টাবলিশ করতে পারেন যে বীমা মানি মাহমুদ, বীমা মানি হোসাইন, বীমা মানি XYZ, তখন কিন্তু আপনার এজেন্টের আর কর্মীর অভাব হবে না, আপনার পলিসির অভাব হবে না। আমার কাছে অনেক ফোন আসে, এ ভাই একটু সময় দাও না, আমার একটা বীমা করা দরকার। আরে ট্যাক্সের সময় আসছে, তুমি একটু, আমি তো ভাই আমার তো সময় নাই, এই আমি আসতেছি। এইটা হবে কখন? এইটা হবে তখনই যখন ওই যে বললাম সোসাইটিতে বীমার প্রিমিয়ামের চেয়ে, ইন্ডিভিজুয়াল বীমার প্রিমিয়ামের চেয়ে আপনার নিজের ব্যক্তিত্ব, সততা, বীমার ক্যারিয়ার, আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার পারিবারিক মর্যাদা, আপনার শিক্ষা, সবকিছু মিলাই যখন বীমা প্রিমিয়ামকে সুপারসিড করবে, তখন আপনার ব্যক্তিত্বের মূল্য যখন প্রিমিয়ামের চেয়ে বেশি হবে, তখন ব্যক্তিত্বের নিচে প্রিমিয়ামের অঙ্ক আপনি সেল করতে পারবেন। থ্যাংক ইউ।